আর এবার যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূল সাংসদ বনাম আরেক সাংসদ, এক সাংসদের বিরুদ্ধে অভিযোগ তুলে লোকসভার অধ্যক্ষের কাছে চিঠি দিলেন অন্য সাংসদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের। তৃণমূলের সাংসদ বনাম সাংসদ, এক সাংসদের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের কাছে চিঠি লিখে নালিশ অন্য সাংসদের। লোকসভার অধ্যক্ষের কাছে চিঠি লিখে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর অনুমতি প্রার্থনা বারাসাতের তৃণমূল সাংসদের। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটূক্তি ও নারী বিদ্বেষের অভিযোগ কাকলি ঘোষ দস্তিদারের। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে চিঠি দিলেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের সাংসদ বনাম সাংসদ, এক সাংসদের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের কাছে চিঠি লিখে নালিশ জানিয়েছেন অন্য সাংসদ। যেমনটা জানা যাচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কাকলি ঘোষ দস্তিদার। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, দেখো, আজকেই বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে একটা চিঠি পাঠিয়েছেন নিজের সাংসদ লেটার হেডে, এবং সেই চিঠিতে তিনি লিখেছেন সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম করে, শ্রীরামপুরের সাংসদ, দলের সাংসদ, তৃণমূলের সাংসদ, যে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করার অনুমতি চান লোকসভার স্পিকারের। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করতে চাইছেন তারই দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তুমি জানো যে লোকসভার কিছু নিয়ম কানুন আছে এবং সেই নিয়ম মেনেই এই অনুমতি পেয়েছেন, এবং সেখানে বলা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম করে যে লোকসভার মধ্যে বারবার মৌখিকভাবে তাকে, অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদারকে, তাকে গালিগালাজ করা হয়েছে। এবং শুধু তার ক্ষেত্রে নয়, লোকসভার মধ্যে অন্যান্য আরো অনেক লোকসভার যারা মহিলা সদস্য, তাদেরও কিন্তু গালিগালাজ করেছেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আদতে নারী বিদ্বেষী, সুতরাং তার শাস্তি প্রয়োজন। অর্থাৎ শাসক দলের একজন সাংসদ, তৃণমূলের একজন সাংসদ, প্রাক্তন শাসক দলের একজন সাংসদ, সেই সাংসদ তারই দলের সাংসদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করার জন্য লোকসভার স্পিকারের কাছে অনুমতি চাইছেন। তুমি জানো যে কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের এই পরাজয়ের পর তিনি একে একে পদত্যাগ করেছেন। বারাসাত সাংগঠনিক সভাপতির পদ ছেড়ে তারপর গতকালই তিনি সর্বভারতীয় তৃণমূলের যে মহিলা কংগ্রেসের সভানেত্রীর পদ তিনি ছেড়ে দিয়েছেন। এবং সেই চিঠি যেটা সরকারি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে দিয়েছেন, তাতে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে একজন নারী বিদ্বেষী সাংসদ তিনি যেভাবে অপমান করেছেন তাকে, তাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলা কংগ্রেসের সভানেত্রী হয়ে লাভ কি, দলের তরফ থেকে যদি কোনো নিরাপত্তা না পাওয়া যায়। সুতরাং দলের একজন সাংসদের বিরুদ্ধে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার ক্ষোভ ছিল, এবং সেই ক্ষোভের কথা তার পার্টিকেই বা দলকেও জানিয়েছিলেন। তারপরেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালকে কাকলি ঘোষ দস্তিদার সম্পর্কে প্রকাশ্যে মুখ খুলেছেন, তুমি জানো। এবং সেই প্রেক্ষাপটে আরো এক ধাপে গিয়ে এবার কাকলি ঘোষ দস্তিদার দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি লোকসভায় নালিশ করার জন্য অনুমোদন চাইলেন সেখানকার স্পিকারের। এবং যে সংঘাত ছিল রাজ্য রাজনীতির ক্ষেত্রে, সেই সংঘাত একদম লোকসভায় পৌঁছে গেল বা জাতীয় রাজনীতিতে পৌঁছে গেল। ধন্যবাদ কৃষ্ণেন্দু। এসআইআর মামলায় ফের ধাক্কা খেলেও তৃণমূল সহ বিরোধী দলগুলি ভোটার তালিকায় বিশেষ সংশোধন বা এসআইআর বৈধ বুধবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বললেন, সংবিধান অনুযায়ী এসআইআর করার অধিকার রয়েছে নির্বাচন কমিশনের। এসআইআর যে উদ্দেশ্যে করা হয়েছে তার সঙ্গে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর বৈধ। সংবিধান অনুযায়ী এসআইআর করার অধিকার রয়েছে নির্বাচন কমিশনের। বুধবার জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চৌলির বেঞ্চ। এদিন প্রধান বিচারপতি বলেন, এসআইআর বৈধ। সংবিধানের ৩২৪ নম্বর ধারা অনুযায়ী এসআইআর করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। এসআইআর পর্বে বিরোধীরা অভিযোগ তুলেছিল এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে নির্বাচন কমিশন, যদিও সেই অভিযোগ এদিন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এমনটা বলার জায়গা নেই যে নির্বাচন কমিশন বিধিবদ্ধ ক্ষমতার সীমা টপকে পদক্ষেপ নিয়েছে। এসআইআর যে উদ্দেশ্যে করা হয়েছে তার সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে। নির্বাচন নির্ভর করে নির্ভুল ভোটার তালিকার ওপর, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি হিসেবে কাজ করে। আজকে সুপ্রিম কোর্টের রায়ে পরিষ্কার প্রমাণ হয়ে গেল ইলেকশন কমিশন ঠিক, এসআইআর সঠিক পদক্ষেপ। এই প্রমাণ হওয়ার পরে এখন মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী সহ বিরোধী দলের নেতাদের
প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। এসআইআর পর্বে পশ্চিমবঙ্গে 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া প্রসঙ্গে এদিন সুপ্রিম কোর্ট বলেছে, যদি কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের সন্দেহ থাকে তাহলে 4 সপ্তাহের মধ্যে তাদের নাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত কমিশনের। সেক্ষেত্রে সেই কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী নির্বাচনের আগে সিদ্ধান্ত নেবে। যদি কারোর নথি সন্তোষজনক না হয় তাহলে নির্বাচন কমিশন এমন ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে। তার অর্থ এই নয় যে নির্বাচন কমিশন নাগরিকত্ব নির্ধারণ করছে। যদি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি মনে করে এটা সিটিজেন, তাহলে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সেই নামটা আবার ভোটার লিস্টে ইনক্লুড করতে হবে। বাংলাতেও যেটা বলছে যে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা নন সিটিজেন, অতএব তাদেরকে ঘুষপেটিয়া বলছে, সেটা সুপ্রিম কোর্ট উড়িয়ে দিয়েছে। বিহার বিধানসভা নির্বাচনের আগে সেখানে এসআইআর করে নির্বাচন কমিশন। সেই এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। বিহারে জারি করা এসআইআর বিজ্ঞপ্তিতেই কমিশন জানিয়েছিল যে বিহারের পর সব রাজ্যেই এসআইআর করা হবে। সেই বিজ্ঞপ্তির বিরুদ্ধে তৃণমূল সহ একাধিক দল 1 ডজনেরও বেশি পিটিশন দায়ের করে। এসআইআর প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাওয়া হলেও সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ফলে শুনানি চলতে থাকে। চলতি বছরের 29শে জানুয়ারি সেই মামলাগুলির শুনানি শেষ হয়। সেই মামলার রায় বুধবার ঘোষণা করল সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। লেক টাউনে বিপজ্জনক অবস্থায় রয়েছে মেসির মূর্তি। 44 ফুটের মূর্তিটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মূর্তিটি অক্ষত অবস্থায় নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অক্ষত অবস্থায় এত বড় মূর্তি নামানো বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা। লেক টাউনে মেসির মূর্তি দুলছে, কিন্তু এই দুলতে থাকা ঢাউস মূর্তি নিয়ে এখন কি করবে প্রশাসন? 44 ফুটের মূর্তি সরিয়ে নিয়ে যাওয়া তো আর চারটিখানি কথা নয়। আপাতত চারদিকে 4টি দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে মেসির মূর্তি। আশপাশে বাঁশের ব্যারিকেড করে রাখা হয়েছে। বুধবার মেসির মূর্তি পরিদর্শনে এলেন পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা। লেকটাউনের ঘড়িমোড়ের কাছে মেসির যে মূর্তি, যা এই মুহূর্তে অত্যন্ত বিপজ্জনক অবস্থাতে রয়েছে, সেটাকে কেন্দ্র করে কি করা হবে মূর্তিকে, তা নিয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি পিডব্লিউডির তরফে। কিন্তু তাদের যারা ইঞ্জিনিয়ার বা যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন। এর আগেও তারা বারবার এলাকার আশপাশ যেখানে মূর্তি রয়েছে তার আশপাশ তারা ঘুরে দেখেছেন এবং ইতিমধ্যে গতকালকে মোটা নাইলনের দড়ি দিয়ে বিভিন্ন অংশের সাথে সেই মূর্তিকে কিন্তু বেঁধে রাখা হয়েছে। পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা তারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন এবং দেখার যে তারা এই মূর্তি সরানোর ক্ষেত্রে বা পরবর্তী সময় মূর্তিকে কি করে বসানো হবে এটাকে কেন্দ্র করে তারা কিন্তু আলোচনা করছেন। এই মূর্তিটিকে অক্ষত অবস্থায় নামানোই এখন চ্যালেঞ্জ। এই মূর্তি নামাতে গেলে প্রয়োজন বিরাট ক্রেনের। সেই ক্রেন এনে কোথায় রাখা হবে, কিভাবে পরিষেবা ব্যাহত না করে কাজ করা যাবে, এই সবটাই খতিয়ে দেখেন ইঞ্জিনিয়াররা। মূর্তির ঠিক পেছনে সার্ভিস রোডটি আপাতত বন্ধ রাখা হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।